দেখুন, এখন যে প্রশ্নটা তুলবো সেটা সরাসরি এই রাজ্য এবং এই শহরের সঙ্গে যুক্ত, আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত। কেন বলছি? সেটা হচ্ছে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি দুষ্কৃতীরা কি ঘাঁটি গাড়ছে? এই প্রশ্ন উঠছে যখন দেখি একেবারে খাস নিউ টাউনের ফ্ল্যাট থেকে 4 জন বাংলাদেশি লুটেরাকে গ্রেফতার হচ্ছে, এবং সেই গ্রেফতার কারা করছে? মেঘালয় পুলিশ। সেইখানে ট্রাক চালকদের লুট করেছিল এরা, এবং এসে ছাত্র পরিচয় দিয়ে নিউ টাউনের ফ্ল্যাটে লুকিয়েছিল। একেবারে পরিষ্কার এই ঘটনা নিঃসন্দেহে আরেকটা আলোচনার ডাইমেনশন খুলে দেবে। পাশাপাশি এই প্রতিবেদনে আপনাদের দেখাবো, খানিকক্ষণ আগে বলছিলাম না যে ঢাকার রাস্তায় আইএসআইএস-এর পতাকা নিয়ে মিছিল চলছে আজকের বাংলাদেশ। দেখুন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া শয়ে শয়ে বন্দী এখনো পলাতক। বাংলাদেশের বর্তমান সরকারই জানিয়ে দিয়েছে পলাতকদের মধ্যে 70 জন কুখ্যাত জঙ্গি রয়েছে। বিভিন্ন মামলায় যাদের দাগি আসামি বা শীর্ষ সন্ত্রাসী বলা হয়েছিল, এরকম 11 জনকে মুক্তি দেওয়া হয়েছে। জামিনে মুক্তি পেয়েছে জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের 174 জন। এদের মধ্যে কেউ কেউ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহেই নিউ টাউনে অভিযান চালিয়ে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল ইকো পার্ক থানা ও মেঘালয় থেকে আসা পুলিশের একটি দল। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মেঘালয়ের ডাউকি এলাকায় ট্রাক চালকদের মারধর, লুট সহ একাধিক অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো 4 জনই নিউ টাউনের হাতিয়াড়ার এই বহুতলে লুকিয়েছিল। মোবাইলের টাওয়ার লোকেশন এবং বিভিন্ন সূত্রের মারফতে পুলিশের কাছে খবর আসে, এবং তার ভিত্তিতেই এই অ্যাপার্টমেন্টের ভেতর তল্লাশি অভিযান চলে, এবং এখান থেকেই 4 জন বাংলাদেশিকে মেঘালয় পুলিশ ইকো পার্ক থানার অ্যাসিস্ট্যান্সে গ্রেফতার করেছে। না, আমি এটা চিনিও না, কারণ আমি জানতাম না। এখানে উপরে শুনলাম এসছে রাত্রে, হ্যাঁ ব্যাস এতটাই। এটা কবে? পরশু দিনকে এসে পুলিশ তুলে নিয়ে গেল। হ্যাঁ, খাস কলকাতার বুক থেকে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদের বিরুদ্ধে কেস হয়, কে করবে কেস? কটা কেস হয়েছে? বিএসএফ কি রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো করে দিচ্ছে নাকি? পাসপোর্ট বিএসএফ করে দিচ্ছে, এনকোয়ারি কারা করছে? সাপোর্ট আছে। একদিকে যখন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে ধরা পড়ছে, তখন বাংলাদেশের ছাত্রনেতা আবার ভারত সম্পর্কে আজব দাবি করছেন। আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। ইউনূসের পথপ্রদর্শক ছাত্রনেতা যখন ভারতকে দুষছে, তখন বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে কালো পোশাক পরে এই পতাকা হাতে ঢাকার রাস্তায় স্কেটিং করতে দেখা যাচ্ছে একজনকে। সোশ্যাল মিডিয়ায় দাবি, এই পতাকা কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএস-এর। ভাইরাল হওয়া চট্টগ্রামের একটি ভিডিওতে দেখা গেছে পতাকা হাতে মিছিল একেবারে শহরের ভেতরে ঢুকে পড়েছে। চলছে ভারত বিদ্বেষ ও উস্কানিমূলক স্লোগান। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, আমরা দেখিয়েছি যে 5ই আগস্টের পর বাংলাদেশের জেলগুলো থেকে শয়ে শয়ে জঙ্গি পালাচ্ছে, কখনো কুষ্টিয়া, কখনো চট্টগ্রাম, একটার পর একটা। তারপরে দেখলাম কারা, ওদের দেশের র্যাঙ্কটা বলা উচিত আমার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনের সেই সাংবাদিক সম্মেলন, যিনি অফিসিয়ালি তিনি বলছেন যে 11 জন এমন, যাতে বাংলাদেশের ভাষায় তারা শীর্ষ সন্ত্রাসী বলেন, মানে শীর্ষ সন্ত্রাসী, একেবারে শীর্ষস্থানীয় জঙ্গি 11 জনকে এখনও ধরা যায়নি। তার সরকারি পরিসংখ্যান অনুযায়ী 70 জন কুখ্যাত জঙ্গি রয়েছে, অন্তর্বর্তী সরকার বলছে। এবং আমরা প্রত্যেকে জানি যে এই সরকার আসার পর জসিমউদ্দিন রহমানি মানে ছোটা লাদেনকে এই সরকার মুক্তি দিয়েছে 11 বছর জেলবন্দি থাকার পর। আমি ঠিক এই প্রেক্ষিতে নিউ টাউনের ঘটনাটা নিয়ে আমি ব্রিগেডিয়ার সান্যালের কাছে আসবো। কতটা আশঙ্কার যে আমাদের এখানে নিউ টাউনের আবাসনে, সেখানে তারা লুকিয়ে আছে, মেঘালয় ক্রাইম করে এসে, মেঘালয় পুলিশ এসে গ্রেফতার করছে। এরম কতজন কাগজপত্র ছাড়া সীমান্ত পেরিয়ে, মানে এই ক্রিমিনাল মানসিকতা নিয়ে এখানে লুকিয়ে থাকতে পারে? না, এটা নতুন কিছু নয়, এটা রুটিনলি হচ্ছে। আমি কলকাতার স্টেশন কমান্ডার ছিলাম, আমি কাউন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটা আমি দেখাশোনা করতাম। আর আমরা যখন খবর পেতাম অ্যাবাউট বাংলাদেশ টেররিস্ট যারা পশ্চিম বাংলায়
ঘাঁটি বানিয়েছে আর অন্য জায়গায় যাচ্ছে, আমরা স্টেট গভর্নমেন্টকে জানাতাম, কিন্তু কোনোদিন অ্যারেস্ট আমি দেখিনি। আমি 2008 থেকে 2010-এর সম্বন্ধে বলছি, তখন সিপিএম গভর্নমেন্ট ছিল। আমার এখনো বন্ধু আছে, আমি কথাবার্তা বলি। বাংলাদেশ টেররিস্টদের কাছে একটা ভেরি স্ট্রং লিঙ্ক উইথ দি রুলিং পলিটিশিয়ানসদের সাথে আছে। এদের টিপ অফ করে দেয় যখন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিস কিংবা স্টেট ইন্টেলিজেন্স এজেন্সিস এদের ধরতে আসছে, আর এরা তখন পালিয়ে যায়। এটা আমি শুধু সর্ষের মধ্যে ভূত বলছেন। আই হ্যাভ নো ডাউট, আমি দেখেছি নিজে, আমি এক্সপিরিয়েন্স করেছি। আমি 3টে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনসে আমি জেএনকেতে অপারেট করেছি, পাঞ্জাবে করেছি, নর্থ ইস্টার্ন স্টেটে করেছি। পুলিশের সাথে আমার অনেক র্যাপো আছে। দিস ইজ হ্যাপনিং সব জায়গায় ইন ইন্ডিয়া। দ্য কোয়েশ্চেন মানে আইএসএস এর যে মানে মিছিল যেটা দেখলেন আপনি, এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগে হয়নি। এটা মানে বুঝতে সাহায্য করে যে কিভাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মানে ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের কবলে পড়ে গেছে। এবং আমি আপনাকে বলছি, সিরিয়ার যুদ্ধ থেমে যাচ্ছে, সিরিয়ার থেকে মার্সিনারিরা মানে একদম যুদ্ধবাজরা মানে এখানে আসবে না, এর কোনো গ্যারান্টি নেই। মিডল ইস্ট থেকে প্রচুর পরিমাণে আমি বলছি ইন্টারন্যাশনাল মানে ফান্ডামেন্টালিস্ট মানে ইসলামিক গ্রুপের বহু সদস্য আসবে। আমাদের জাতীয় নিরাপত্তা সত্যিই মানে চিন্তার। এবং মনে রাখবেন, সবচেয়ে একটা ইরেসপন্সিবল দেশের কাছে পরমাণু অস্ত্র আছে পাকিস্তান। সারা পৃথিবী চিন্তিত যে পাকিস্তানের মতো একটা দায়িত্বজ্ঞানহীন দেশের কাছে পরমাণু অস্ত্র আছে, মানব সভ্যতার পক্ষে যেটা ভয়ঙ্কর। ফলে সেই পাকিস্তানের থেকে যখন আওয়াজ উঠছে যে আমরা বাংলাদেশকে পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করব, বা বাংলাদেশকে মানে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশকে পরমাণু অস্ত্র দিতে হবে, আমি বলছি সুমনদা মানে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে বলছি যে এটা যথেষ্ট গভীর চিন্তা ভাবনার একটা জায়গা আছে যে আমাদের একটা দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র পাকিস্তান, তারা পরমাণু অস্ত্র বাংলাদেশকে দেবে না, এর কোনো গ্যারেন্টি নেই। আর যেভাবে আমি শুধু যোগ করবো বিশ্বনাথ দা, যে এই পাকিস্তান এবং চীন তারা নর্থ কোরিয়াকে পরমাণু অস্ত্র সংক্রান্ত বহু জিনিসপত্র সাপ্লাই করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হয়েছে। আমি আসবো, কিন্তু আমি বলছি যে ঢাকায় আজকে এই ছবি ভাইরাল হচ্ছে, ISIS এর কালো পতাকা নিয়ে, সিম্বল নিয়ে মিছিল বা ব্যক্তিগতভাবে যে যাচ্ছেন, এই ভয়ঙ্কর ছবি, সেখানে আবার বলছি এই ঢাকার উত্তরায় ইসকনের ওই যে ভক্ত, তাকে মারা হচ্ছে, তিনি প্রাণ ভয় কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চাইছেন। ভাবা যায়? দেখুন, এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। সজল চোখে অপার অসহায়তা, এমন ভাবে মারলো আমারে। প্রাণ ভয়ে কাঁদছেন এক ইসকন ভক্ত। আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাকবো? শুধু আমাদের হিন্দুদের জন্য কি দেশে কোনো আইন নাই, আদালত নাই? আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা? সোমবার বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের 24 ঘন্টার মধ্যেই সেখানে হিন্দু বিপন্নতার ছবিটা প্রকট হয়ে উঠল। সেফ বাংলাদেশি হিন্দুজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিও। আমার মোবাইল দিয়ে গেছে, মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, পুলিশ কমপ্লেন করে, পুলিশ কমপ্লেনও তারা করতে দিচ্ছেন আমাকে। এর আগে ওই ছেলেটা আমাকে মারতে চাইছে, আমি হিন্দু বলে ঠিক আছে আমাকে মেরে দিবে। এই ভিডিও পোস্ট করে সেফ বাংলাদেশি হিন্দুজের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ঢাকার উত্তরায় খুনের উদ্দেশ্যে ইসকন সদস্যের উপর হামলা হয়েছে। আমি একটা সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে কি আমাদের ইসকন কংগ্রেগেশন ভক্তকে মারধর করা হয়েছে। তো এটা খুব আনফর্চুনেট, কেন কি আজকে হিউম্যান রাইটস দিন আছে, আর এরকম খবর পেলেই মতলব এটা কিরকম লাগে। মতলব হিউম্যান রাইটস দিনের আমরা তো 100 দিন থেকে দেখছি কি বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। ওটাই আমি টুইট করেছি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস, আজকে তো অন্তত আপনারা জাগুন, আজকে তো হিউম্যান রাইটস দিন আছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার, একের পর এক ইসকনের মন্দিরে হামলার অভিযোগ। ক্রমাগত বাংলাদেশ থেকে ইসকনকে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এইভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে। এর মধ্যেই সামনে এলো এই ভয়ঙ্কর ছবি, এবং এই প্রেক্ষাপটে ফের একবার রাষ্ট্রপুঞ্জের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন? এরকম তো আমরা দেখছি কি অনেক চিত্র বাংলাদেশ থেকে আসছে,
যেখানে এরকম হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, অনেক পরিবার আছে ওরা ভেঙে যাচ্ছে। যদিও ইউনূস প্রশাসনের দাবি হিন্দুদের উপর যে হিংসা হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মামলা করেছি হচ্ছে ৬২টা, ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে ২৬টা, গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে ৬২টা কেসে ওইটাই ৩৫ জন, আর এইখানে ২৬টা কেসে হচ্ছে আরো ৩৫ জন। বাংলাদেশ সরকার মুখে এই দাবি করলেও প্রতিদিন বাংলাদেশ থেকে হিন্দু নিপীড়নের যে ছবি সামনে আসছে তা কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। সেই সঙ্গে ভারতকে হুমকি হুঁশিয়ারিও থামছে না। বাংলাদেশে কি আদৌ থামবে হিন্দুদের ওপর এই অত্যাচার? ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আমি আবার বলছি, মুশকিল হচ্ছে ডিনায়ালে। তার কারণ এই ছবি বা এই ছবিগুলো কোনোভাবে চাপার চেষ্টা হচ্ছে, একেবারে প্রকাশ্যে চাপার চেষ্টা হচ্ছে। রবিবার দিন ফেসবুকের যে মূল সংস্থা মেটা, সেই মেটা কর্তাকে ডেকে পাঠিয়েছিলেন ইউনূস সরকার, এই তদারকি সরকারের শীর্ষ কর্তারা ডেকে পরিষ্কার বলছেন যে এই ধরনের যেটা বাংলাদেশের নাম খারাপ হচ্ছে, বদনাম হচ্ছে, ঠিক যেটা রাজনীতিকদের সব দেশেরই পরিভাষা, যে ছবিগুলো আমার অপছন্দ, যে ছবিগুলোকে আমি ব্লক করতে চাই, যে ছবিগুলো দেখালে সত্যিটা প্রকাশ হচ্ছে, সেই ছবিগুলোকে মেটা অর্থাৎ ফেসবুক তারা যেন নামিয়ে দেয়, সেই ছবিগুলো না যেন সীমান্ত পেরিয়ে আমাদের এদিকে অথবা পাবলিক না হয়। অর্থাৎ আমি সমস্যাটা যেখানে আমার ক্ষতটা, সেটাকে আমি মেরামতির চেষ্টা করছি না, আমি চাইছি যে সেই ক্ষতর ছবিটা সেটাকে যেন আটকানো যায়। ভয়ঙ্কর রুট। এবং ছবিটা ঠিক কীরকম, বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোট আরেকটা আজকে এই মানবাধিকার, বিশ্ব মানবাধিকার দিবসে তারা লিখছেন একেবারে পরিষ্কার খুল্লা লিখছেন যে বাংলাদেশের হিন্দুরা ভালো নেই, তাদের মানবাধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের। আর বাংলাদেশে তদারকি সরকার বলছে যে এরকম কিচ্ছু হচ্ছে না। আমি বলছি, ছোটোবেলার অরণ্যদেব মানে ফ্যান্টমে ছিল না জেনারেল তারাকিমো কোনো কিছুই মানতেন না, কারণ তার কথাই ছিল আইন। এ তো প্রায় সেই রকম। দেখুন সুমনদা, আমি একটা কথা বলবো যে দেখুন, যারা খুনি তারা কখনোই বলে না যে আমি অপরাধ করেছি, তারা সবসময় প্রমাণ লোপাট করতেছে, আরজি করে হোক বা বাংলাদেশে, বিষয়টা এইরকম। আমার প্রশ্ন হচ্ছে যে ওপার বাংলার বাঙালিরা যারা হিন্দুরা তারা তো অসহায়, তাদের তো করার মতো কিছু নেই, কিন্তু এপার বাংলার বাঙালি হিন্দুরা আমরা কি করছি? আমার আর কোনো, দেখুন আইসিএস এর পতাকা নিয়ে ঘুরছে বেড়াচ্ছে, এটা আমাদের মানে বর্ডারের জন্য, আমার দেশের জন্য ক্ষতিকর। কিন্তু যাদের সঙ্গে বামপন্থীদের দেখুন আত্মার সম্পর্ক হচ্ছে চীনের সাথে, কিন্তু নারীর সাথে যে সম্পর্কটা সেটা তারা ভুলে গেছে। আমি বারবার একটা কথা বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে, সকলে মিলে, দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, কারণ এই যে ঘাতকের তরবারি সে রক্ত খোঁজে, সে ধর্ম খোঁজে না। আজকে দেখুন বাংলাদেশে মেয়েদের ওপরও, ওই ধর্মের মহিলাদের উপরও কিন্তু অলরেডি টর্চার শুরু হয়ে গেছে। ঠিক, কিন্তু আমি একটু ইতিহাসের উদাহরণ দিই। তুমি যেহেতু চীনের কথা বললে, মুক্তিযুদ্ধের সময় কিন্তু চীনের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে সিপিএম ইন্দিরা গান্ধীর প্রত্যেকটা পদক্ষেপকে সমর্থন করেছিল। না সে করে হয়তো, না ঠিক, সেটা ইতিহাস, সেটা ইতিহাস। আজকে পার্থ দ্বারা একবারও বুক ফুটে বলছে না যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। আশ্চর্য কথা, ওনারা ধর্মতলায় গরু খেতে পারেন, কিন্তু তখন মনে হয় না যে কখনো কাউকে কোনো ভাবাবেগকে আঘাত করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে দাঁড়িয়ে আজকে আমি তো আবারও বলছি, যদি কানে শোনার অসুবিধা থাকে, আবারও বলছি, বাংলাদেশে সংখ্যালঘু মানুষ হিন্দু, এবং সেই হিন্দুরা যেভাবে অসুবিধাটা কোথায়? ওখানে আপনি বলছি ওয়ার্কার্স পার্টির লোকেরা জেলে, কমিউনিস্ট পার্টির লোকেরাও জেলে, বিরোধী যারা আছেন সব জেলে। আমি বলছি মানবাধিকার আক্রান্তের কথা বলছেন তো, ক্লাসিক উদাহরণ আপনি আজকে তুলে এনেছেন। ফলে যে ডিনায়াল মোডে যে সরকার আছে, সেই সরকারকে বাধ্য করা অনেক জরুরি না। এখানে হচ্ছে অ্যাডজেক্টিভটা সংখ্যালঘু হবে না সংখ্যাগুরু হবে, এটা যুক্ত। আমরা তো বারবার বলছি যে সংখ্যালঘু যে দেশে আক্রান্ত, আমি বলছি মুসলমান, বাংলাদেশে হিন্দু, যেখানে আক্রান্ত হবে সেখানেই সোচ্চার হবে। আমি একটু বলি, যে দুটো বক্তব্য বিশ্বনাথবাবু পরিষ্কারই বলেছেন। আচ্ছা, ওরা তো আমাদের হাইকমিশন যে কৈফিয়ত দিল, ওখান থেকে টেনে নিয়ে গেল, কেন দিল্লিতে হাইকমিশনকে বলছে না? কেন হচ্ছে? 2 নম্বর, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে কেন ভারত যাচ্ছে না? দুটো জিনিস
দাবি তুলুন আপনারা, আমি আসবো, কিন্তু তার আগে এই রাজ্যের খবরে আসতে হবে। গতকাল আমরা পরিষ্কার বলেছিলাম যে এরকম একটা অস্থির সময়, এর একটা অশান্তির আবহে যেটা হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক করছেন, এটা মারাত্মক, এটা এই রাজ্যে এখন মোটেই কাম্য নয়। কি না, তিনি ঘোষণা করছেন যে মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। আজকে ঠিক প্রত্যাশিতভাবে চরমপন্থীরা, মানে একেবারে মেরুকরণের রাজনীতি যারা চান তাদের পক্ষে তো আইডিয়াল। আজকে বঙ্গীয় হিন্দু সেনা বলছে মুর্শিদাবাদে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে মুর্শিদাবাদের অন্তর্গত সেখানে তারা রাম মন্দির করবেন। আমি বলছি ব্যাস, একেবারে একটা এই রাজ্যের মধ্যে ইস্যু এবং টানাপোড়েন শুরু হয়ে গেল। আমি আবার বলছি হুমায়ুন সাহেব, খুব প্রয়োজন ছিল এই সময় এটা। দেখুন, ভারতের পত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। मैं अपने साथी नोबेल शांति पुरस्कार विजेता मोहम्मद यूनुस साहब से आग्रह करूंगा कि बिना किसी देरी के इस हालत को ठीक करें। একদিক থেকে হুমকি উস্কানি, অন্য দিক থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির যখন ভিন্ন ভূমিকা, তখন অশান্তির এই আবহেই এবার বাংলায় ফের একবার মন্দির মসজিদের টক্কর। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ঘোষণার 24 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদের রাম মন্দির তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দিল বঙ্গীয় হিন্দু সেনা। বাবরি মসজিদ তৈরি করা হবে 25-6 ডিসেম্বর। আমাদের তো ধর্মনিরপেক্ষ দল, যখন সেটা ভিত্তি স্থাপন করা হবে, নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই আবেদন করা হবে সেখানে প্রেজেন্ট থাকার জন্য। আমরা অযোধ্যাতে যে রাম মন্দির পেয়েছি, সেই রাম মন্দিরের অনুকরণে আমরা মুর্শিদাবাদ জেলাতে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির করব। রাজনৈতিক দলমত মতাদর্শ নির্বিশেষে, মানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন, আপনারা সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসুন। সকলের অর্থ সাহায্যে, কর সেবার মাধ্যমে আমরা ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি করব। যে উনি তো আগামী 2025-এর 6 ডিসেম্বরেই তো উনি শিলান্যাস করবেন। তো আমি তো বলছি যে আমি শিলান্যাস, আমাদের রাম মন্দিরের শিলান্যাস তো আমরা জানুয়ারি থেকে শুরু করব। তৃণমূল দল হিসেবে মন্দির মসজিদ ইস্যু থেকে কার্যত দূরত্ব রাখছে। কারুর মনে হলে তার যদি বাড়ির সামনে জমি থাকে, তার নিজের জায়গা থাকে, বা কেউ চাঁদা তুলে করে, কেউ মন্দির বানাতে পারেন, কেউ মসজিদ বানাতে পারেন, কেউ গির্জা বানাতে পারেন, যার যার ধর্মের উপাসনার জায়গা তারা বানাতে পারেন। এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্যে যাব না। এর মধ্যে মঙ্গলবারও হুমায়ুন কবির ফের বুঝিয়ে দিয়েছেন তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে নিজের অবস্থানেই অনড়। এখানে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ারও আমার প্রয়োজন নেই। অধীর চৌধুরীর গলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষের সুর। এবার সাপের গালে চুমু খাচ্ছে, এবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে। দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না। কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে, কারণ এখানে মুসলমান বেশি। আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে। মানে মমতা ব্যানার্জি অলরেডি ভোটে নেমে গেছে, 26-এর ভোটে। মুর্শিদাবাদে বলছেন বাবরি মসজিদ হবে, যেখানে যা খাটে। কোথাও গিয়ে বলবে চার্চ হবে, এইসব হবে ভোটে। মানুষের কথা তার ভোটে আসে না বাংলায়। বাবরি মসজিদ এবং রাম মন্দিরের এই টক্করের আবহে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি কালকেও বলেছি যে এমনিতেই বাবরি মসজিদ বাবরের নাম থেকে এসেছে, সুতরাং মুঘল সম্রাট হুমায়ুনও বাবরি মসজিদ তৈরি করতে পারবেন না, আর ভরতপুরের হুমায়ুন কবিরও বাবরি মসজিদ তৈরি করতে পারবেন না। জোকস অ্যাপার্ট, এই সময় সত্যি সত্যি মুর্শিদাবাদে এই ইস্যুটাকে তোলা খুব জরুরি হয়ে পড়েছিল। একেবারেই নেই। আমি প্রথমত বলবো যে 90-এর দশকের সাম্প্রদায়িক মানে উস্কানি বা হিংসার আবহ যদি পশ্চিমবাংলাতে আমদানি করে, মানে হুমায়ুন কবির একজন বিধায়ক হিসাবে আমার মনে হয় শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে নিরস্ত করা উচিত। এবং এই রকম একটা অবস্থায় উনি যদি সঙ্গে সঙ্গে নিরস্ত করা উচিত। আমি বলছি যে দেখুন, মুখ্যমন্ত্রী রোজ বলছেন ভেবে কথা বলুন, তার মানে হয় হুমায়ুন কবির ভেবেই এটা বলেছেন দলের সঙ্গে কথা বলে, আর নয় তো দল নিশ্চুপ আছে। আমি পরিষ্কার বলছি, রাজনীতিবিদদের কৌশল না বোঝা খুব কঠিন। রাজনীতিবিদদের কৌশল খুব বোঝা কঠিন। মানে আমার প্রশ্ন হচ্ছে, আগামী অল্প সময়ের মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি যদি এই কথাটা, মানে ওনাকে যদি বারণ না করতে পারে যে তুমি পশ্চিমবাংলা বিধানসভার আইন তৈরি করো,
তুমি সেই আইনের রক্ষক হিসাবে আইন ভাঙবে এরকম কোনো উদ্যোগ নিচ্ছ। কারণ আইন ভাঙবে কেন? তোমার যদি একান্তই মনে হতো তুমি নিজে নিজে চুপচাপ করতে। তুমি এটা প্রেস কনফারেন্স করে তুমি একটা কাউন্টার করবার চেষ্টা করছো। তোমার নেত্রী বলে ধর্ম যার যার উৎসব সবার, আর তুমি ধর্মটাকে নিয়ে ব্যবসা করবে দিনের পর দিন। এবং বলছো ওই 6 ডিসেম্বর আমি উদ্বোধন করব, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ দেবো, মানে আমি মুখ্যমন্ত্রীকেও জড়িয়ে এক্স্যাক্টলি। তার মানে কি ও পাবলিকলি সেটাকে বলতে চাইছে এবং একটা কাউন্টার মানে হিসাবে, অর্থাৎ হিন্দুদের এগেইনস্টে কাউন্টার হিসাবে বাবরি মসজিদ আমি করে দেখাবো। এটা কি বার্তা যাচ্ছে? কেন মুখ্যমন্ত্রী চুপ করে আছেন? কেন তিনি বলতে পারছেন না যে তুমি এটা করতে পারো না? অ্যারেস্ট করে ফেলে রাখা উচিত ছিল আগেই, যখন 70-30-এর গল্প শুনিয়েছিল নির্বাচনের সময়। সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনার মন্ত্রিসভায় থাকবে আর আপনার মন্ত্রিসভায় ধর্মনিরপেক্ষ হবে? যেভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী কথা বলে ধর্মনিরপেক্ষতা হয় নাকি? তারপরে একদমই তাই। দেখুন রাজনীতিবিদরা পলিটিক্সের জন্য রাজনীতির ময়দানে কি বলছে না বলছে, দ্যাট ইজ সামথিং এলস। কিন্তু এখানে দায়িত্ব নিয়ে সরকারের একজন পার্ট, একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম মেয়র কলকাতার, তারা দায়িত্বপ্রাপ্ত। ইলেকশনে জিতে তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তারা গোটা পশ্চিম বাংলাকে রিপ্রেজেন্ট করছে। সেখানে তারা কখনো পার্টিজান হতে পারে না এবং এইভাবে সরাসরি কমিউনাল হতে পারে না, যেখানে হাম দো আমারে চার, দাওয়াতের ইসলাম প্রভৃতি এইসব হতে পারে না। একজন ইলেক্টেড সাংসদ উল্টো দিকের মেরুকরণেরও সুবিধা হয়ে যাচ্ছে, বলতে পারে না। এবার দেখুন সঙ্গে সঙ্গে হিন্দু সেনা বলে দিল যে আমি এই বিধানসভা সবার কাছে আসবো, এই বিধানসভা কেন্দ্রের সব এই মুর্শিদাবাদের অন্তর্গত সবকটা বিধানসভা কেন্দ্রে আমি রাম মন্দির করে দেবো। আইডিয়াল সিচুয়েশন। কলকাতায় দেখুন ধরা পড়ে যদি লোকাল সাপোর্ট না থাকে, একাধিক তৃণমূল নেতারা বলেছে ওপার থেকে আসবে, আমরা আধার কার্ড করে দেবো, ভোটিং কার্ড করে দেবো। লোকাল সাপোর্ট সিস্টেম আছে। এইরকম একটা আবহে যে যে মানে মানে হিন্দুদের তরফ থেকে যিনি বলছিলেন যে প্রত্যেক ব্লকে মানে একজন করে ইয়ে করব, মানে একজন ধর্মগুরু যিনি বলছিলেন যে প্রত্যেকটা ব্লকে আমরা মানে রাম মন্দির আদলে মন্দির তৈরি করব, এটা কি ওনার করা উচিত? এখন আপনি কি মনে করেন? দেখুন এতদিন মনে করেন দেবনারায়ণ সরকার, দেবনারায়ণ সরকার, আমি তো বলি তুই তো আমার কথাটা প্রথমেই বলছি। সম্পর্কে এর আগে তো হাত পা ধরে ক্ষমা চেয়েছে, একটু আগে প্রথমে স্টার্ট করেছি ইন পলিটিক্স স্টুপিডিটি ইজ নট এ হাত পা ধরে শোকজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করার ইস্যুতে, এই ইস্যুতে নয়। এক নম্বর উনি যখন শুনুন না, উনি না এই লোকগুলো বললে হবে না। উনি যখন ওই মারাত্মক কথাটা বললেন যে 70% এবং 30% মুর্শিদাবাদের প্রেক্ষিতে সংখ্যাগুরু আজকে তার আজকে তার আমি পরিষ্কার আমি বলি না, শুনুন এটা বাংলা সিনেমা, এটা বাংলা সিনেমার লাস্ট সিন নয় যে হৃদয় পরিবর্তন হবে। আমি একদম খেলা হচ্ছে না। দেবনানন্দ আপনি থামুন, আপনি শুনতে হবে প্রশ্নটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী বলেছেন আপনারা সরাসরি এফআইআর টেনে মামলা করেছেন। তার মিঠুন চক্রবর্তী কি বলেছিলেন, কোন প্রেক্ষিতে বলেছিলেন, আমি মিঠুন চক্রবর্তী যে ভাষায় যা বলেছেন এই অনুষ্ঠান থেকে তার নিন্দা করেছি, আমার কোনো দ্বিধা নেই এর মধ্যে। কিন্তু মিঠুন চক্রবর্তী বলেছিলেন হুমায়ুন কবিরের কথার প্রেক্ষিতে অরিজিনালি যার কথা তার বিরুদ্ধে কোন এফআইআরটা হয়েছে, কোন মামলাটা হয়েছে, এইটা হচ্ছে দ্বিচারিতা। অবশ্য না, এইটা দ্বিচারিতা। না না এটাকে আমি বারবারই বলছি, আমি তো প্রথমে বললাম এই দুই একজন প্রত্যেক ক্ষেত্রে, আমি তো বললাম একটু আগে সুব্রমণিয়াম স্বামী কি অনেক কিছু ধর্মীয় কথা, কিছু কিছু লোক আছে সরকার থেকে বলা হচ্ছে, আমি অসমর্থন করছি, সমর্থন কিন্তু তোমরা কেন করছো? তোমাদের ধর্মীয় লোক কেন ডিফেন্ড করছো? না না তোমাদের ধর্মীয় লোক কেন বলছে, মানে
ধর্মীয় লোক না, ধর্মের লোক। আমি বলছি কি এমনি সীমান্তের মধ্যে সীমান্তের বাইরে এত হুমকি আর হুঁশিয়ারি, এটা স্টুডিওতে হুমকি হুঁশিয়ারি, আমি সেটাই বলছি। আমি বলছি দেখুন, একজন সরকারের মানে জনপ্রতিনিধি তিনি বলছেন বাবরি মসজিদ বানাবেন। ইতিহাসের হুমায়ুন যদি হতো বুঝতাম বাবার নামে মসজিদ বানাবে। এখন এই হুমায়ুনের আমি বাবার নাম জানি না, কিন্তু আমি প্রশ্ন করি ঠিক আছে বানান, কিন্তু আপনি জানবেন প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। হিন্দু জাগরণ বঙ্গীয় সেনার পক্ষ থেকে যিনি বললেন তিনি হচ্ছেন একেবারে হিন্দু সেনার পক্ষ থেকে যিনি বললেন তার আইডিয়াল সিচুয়েশন, হ্যাঁ বলবেন না কেন, তিনি তো হিন্দু, তার তো রাজনৈতিক কোনো পেরিফেরি নেই, তিনি তো আইডিয়াল সিচুয়েশন ধর্মীয় মেরুকরণ। একজন মৌলবী বলা আর একজন রাজনৈতিক প্রতিনিধি জনপ্রতিনিধি দুটোর মধ্যে তফাৎ আছে। আমি পরিষ্কার এবার আপনাদের সামনে এই স্টুডিওতে যা দেখছেন এইটা রাজ্য রাজনীতিতেও চলছে, অর্থাৎ ওপারের যে তাপ, ওপারের উত্তাপ, এইখানে উত্তেজনা এপারেও ছড়াচ্ছে গোটা দিন ধরে, ইনফ্যাক্ট গোটা সপ্তাহ ধরে রাজ্য রাজনীতিতে তাই দেখলো। দেখুন, ওপারে হিন্দুরা বিপন্ন, চোখের জলে ভেসে যাচ্ছে বাংলাদেশের মাটি, কিন্তু দেখেও দেখছে না ইউনূস প্রশাসন। কিছু হলেই বলে দিয়েছে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছে, দেশ কি আমার নয়, আমার বাপদাদা নয়, আমার বাপদাদা কি দেশের জন্য যুদ্ধ করেনি? ওপারে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে এপারে সব রাজনৈতিক দল যে যার মতো রাজনৈতিক ফায়দা তোলার অঙ্ক কষছে। বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। মমতা ব্যানার্জিকে হিন্দুরা গ্রহণ করে না, হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরী। দুটো কাজ করতে পারবেন মাননীয়া, এক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন, কারণ উনি প্রকাশ্যে ইউনূসকে সমর্থন করেছেন। ভারতবর্ষ বাংলাদেশ মোট 4000 কিলোমিটার বর্ডার আছে। মমতা ব্যানার্জি 931 কিলোমিটার বেড়া সম্পূর্ণ করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছেন না। হু করে রোহিঙ্গা মুসলমান বেড়া না থাকার জন্য ঢুকে পড়ছে। আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার সেখানে যাতে ফেন্সিংটা হয়, চেষ্টা করুন। মোদিকে গিয়ে বলুন, আপনি আর মোদি মিলে বসুন, আলোচনা করুন, সুরক্ষা যদি প্রশ্ন থাকে। আপনার সঙ্গে মোদির তো ইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে প্রায় কথাবার্তা হয়, এটাও একটু বলবেন। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। বিএসএফ এর এখতিয়ার আগে ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার, নতুন আইন এলো সীমান্ত থেকে 50 কিলোমিটার। আপনারা আইন পাস করেছেন, আমাদের আপত্তি সত্ত্বেও আপনারা আইন পাস করেছেন। এখন দায়িত্ব এড়িয়ে মানুষকে বিভ্রান্তি করা স্টেটমেন্ট দিলে চলবে? বর্ডার থেকে 50 কিলোমিটার কার দায়িত্ব? বিএসএফ এর। বিএসএফ কার? অমিত শাহ। অমিত শাহকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে? বিজেপি নেতা। এদিন বাংলাদেশ ইস্যুতে আর কোনো মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বল ঠেলেছেন কেন্দ্রের কোর্টে। जो बात मैंने बोल दिया कल बोल दिया हाउस में, हर रोज एक बात कहना ठीक नहीं है। लेट गवर्नमेंट ऑफ इंडिया टू टेक ओवर, ओके? বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। একটা ঘটনা গোটা সমাজকে নামিয়েছিল রাজপথে, একটা ঘটনা দেখিয়েছিল নাগরিক প্রতিবাদ কতটা শক্তিশালী হতে পারে। সেই আরজিকর কাণ্ডের বিচার পর্ব এখনও ঘুরে চলেছে সেই তারিখ পে তারিখের গোলকধাঁধায়। 4 মাস পেরিয়ে গেছে। আজ সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির বেঞ্চে প্রথমবার মামলার শুনানি ছিল, কিন্তু মুখ বন্ধ খামে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর কি দেখলাম আমরা? এক ধাক্কায় পরবর্তী শুনানির দিন পড়ল 3 মাসেরও বেশি সময় পর, সেই 17ই মার্চ।
অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে হাইকোর্টের হাত থেকে সুও মোটো মামলা নিয়ে লাভটা কি হলো? স্বাভাবিকভাবেই হতাশ নিহত চিকিৎসকের পরিবার। এক মাস পর সুপ্রিম কোর্টে হলো আরজিকর মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন পড়ল 3 মাস পর, অর্থাৎ চলবে। আরো হতাশায় ডুবলেন নিহত চিকিৎসকের মা বাবা। যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না, সুও মোটো নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না, সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোই বুঝে গেছি। এটা একটা লং টাইম, আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি। হতাশ কিছুটা হয়েছি, কিন্তু আশা হারাইনি। 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই। তারপর থেকে প্রায় 4 মাস ধরে চলছে মামলা। এতদিন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি হওয়ার পর মঙ্গলবার প্রথম এই মামলার শুনানি হল নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। মুখ বন্ধ খামে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। তাদের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা মূলত 3টি বিষয় তুলে ধরেন: চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা, দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এবং আরজিকর মেডিকেলে দুর্নীতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে প্রধান বিচারপতি জানতে চান, তদন্ত কোন পর্যায়ে আছে, নিম্ন আদালতের ট্রায়াল কতদিন ধরে চলবে। জবাবে সিবিআই এর তরফে জানানো হয়েছে, ধর্ষণ ও খুনের মামলায় ডে টু ডে ট্রায়াল চলছে। 51 জনের মধ্যে 43 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ওই মামলায় তথ্য প্রমাণ নষ্ট ও অন্যান্য বিষয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে। 1 মাস সময় লাগতে পারে। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কিছুই জানতে পারি না, পরিস্থিতি কি ব্যাপার। আগে চার্জশিটে লিখে দিয়েছে ও 90 দিনের মধ্যে চার্জশিট দেবো, কিন্তু 90 দিন তো আর 2 দিন বাকি, কি করছে সে তো সিবিআই জানে। এবার তো আমি যে দেখছি 4 মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয়, এখন যা সিবিআই তদন্তের পরিস্থিতি, 4 মাসের মধ্যে তো লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির তদন্তে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডে সহ 5 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। অর্থাৎ সন্দীপ ঘোষ ও আশিস পান্ডে দুজনেই সরকারি পদে রয়েছেন। এদিন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ জানানো হয়েছে। আর্থিক দুর্নীতির ক্ষেত্রেও চার্জশিট পেশ করা হয়েছে, কিন্তু 2 সরকারি কর্মী ও আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তা মেলেনি। পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, তারা এখনো সিবিআই এর তরফে এরকম কোনো আবেদন পাননি। একটা নির্দেশ একটু সদর্থক, কারণ যেখানে তারা বলেছেন যে সরকারকে, রাজ্য সরকারকে যেসব সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা চলছে সেই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিতে, এরপর রাজ্য সরকারের পক্ষে অনুমতি না দেওয়াটা শক্ত। এদিন সুপ্রিম কোর্টে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীর তরফে সওয়াল করা হয়, নিম্ন আদালতে প্রত্যেক দিন শুনানি চলছে। আমরা চাই যে যদি এই অপরাধে আর কারো কোনো ভূমিকা থাকে সেটা খুঁজে বের করুক সিবিআই। গরু পাচার থেকে, কয়লা পাচার থেকে, সারদা কেলেঙ্কারি থেকে, নারদা কাণ্ড থেকে, শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে আরজিকর কাণ্ড, তাহলে লুকোচুরি হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে, আর উকিলদের শুধু মোটা টাকার অঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে রাজ্যের টাকা থেকে। সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকেন যে এখনো পর্যন্ত সব স্মুথ ঠিকঠাক চলছে, স্বচ্ছতার সঙ্গে চলছে এবং এখন বিচার প্রক্রিয়া চলছে, তো তাহলে তারা এর মধ্যে জরুরি মনে করেননি, তাই ডেট দেননি। সকলের আইনজীবীরা তো ছিলেন, ওখানে বললেন না কেন? এটা নিয়ে রাজনীতি করতে আসছেন কেন? 3 মাস পর 17ই মার্চ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।